হ্যালো, শুরু করছি আমরা সলিড স্টেট ফিজিক্সের প্রথম ক্লাস। অবশ্যই এটা 11-12-এর জন্যই, 9-10-এর লোকেদের এখানে কিছু করার নেই। তো দেখো, আগের বার সলিড স্টেট ফিজিক্স থেকে সেরকম একটা প্রশ্ন কিন্তু আমি দেখতে পাইনি। 11-12-এর পেপারটা দেখলাম, খুব একটা মানে ঠিক আছে, একটা প্রশ্নকে সলিড স্টেট বলা যেতে পারে এই অবধি। তোমাদের অ্যাটমিক থেকে প্রশ্ন এসছে, নিউক্লিয়ার থেকে প্রশ্ন এসছে, রিলেটিভিটি থেকে প্রশ্ন এসছে, তারপর ইলেকট্রনিক্স লেজার এগুলো তো এসছেই। সলিডে অতটা মানে এটাকে খুব বেশি টেকনিক্যালিটিস যাওয়ার দরকার নেই। তবে প্রত্যেকটাই আগের বছর সেরকম দেয়নি বলে এবছরও যে দুখানা দেবে না তার কোনো মানে নেই। ফলে আমি যে স্ট্যান্ডার্ডে অ্যাটমিকটা বলেছি সেই স্ট্যান্ডার্ডেই সলিড স্টেটটা বলবো, সেই স্ট্যান্ডার্ডই নিউক্লিয়ার, সেই স্ট্যান্ডার্ডই স্ট্যাটমেক। যখন যেদিন যেভাবে সময় হবে আমি চেষ্টা করব। তো প্রথম কথা হচ্ছে যে আচ্ছা, শুরু করার আগে বারবার একটাই কথা বলতে হয়, তাও বহুজন এখনও সেটাকে ফলো আপ করছে না। আমার টেস্টগুলো কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলটায় পাবে। ইউটিউবে তো আর ওইভাবে টেস্ট আপলোড করা যায় না, যায় ভিডিও ডেসক্রিপশন দিয়ে নিচে। তো সেটা সরাসরি যোগাযোগের জন্য আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতে তোমরা ইয়ে করবে, ফলো করবে। সেই চ্যানেলটার লিঙ্ক এই ভিডিওটার নিচে কমেন্টেই রয়েছে, মানে কমেন্টে নয়, মানে ভিডিও ডেসক্রিপশানে। এনিওয়েজ, তো চলো তো শুরু করি। তো সলিড আমরা জেনারেলি বুঝি দু রকমের হয়। আমরা মূলত ক্রিস্টালাইন সলিড নিয়েই ডিল করব। আর একটা হয় অ্যামরফাস, সেটাও তুমি নিশ্চয়ই গেস করতে পারছো যে নিউক্লিয়াসগুলো র্যান্ডমলি ওরিয়েন্টেড, মানে নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী নয়, নির্দিষ্ট প্যাটার্ন ফলো তারা করবেন। আর ক্রিস্টালাইন মানে নিউক্লিয়াসগুলো একটা প্যাটার্ন রয়েছে। কিরকম প্যাটার্ন স্যার? ওটাই, অনেক রকম প্যাটার্ন হতে পারে। ক্রিস্টালাইন সলিড নিয়েই আমরা মেনলি ডিল করব। 2 ডিমেনশনালে আঁকছি, এটা একটা ধরো স্কোয়ার প্যাটার্ন হতে পারে, কোনো সমস্যা নেই। রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন হতে পারে, এরকম। আবার ধরো এবার এটা রিপিট করছে, এদিক বরাবর এই প্যাটার্নটা রিপিট করছে, এদিক বরাবর এই প্যাটার্নটা রিপিট করছে, এদিক বরাবর রিপিট করছে। এটাকে আমি রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন বলতে পারি। এগুলো কিন্তু জ্যামিতির কথা, সলিডে সেটা আসছে পরে। এটা স্কোয়ার প্যাটার্ন বলতে পারি। আবার ধরো বাজে প্যাটার্ন, এটা আবার অ্যাঙ্গেলটা এদের স্কোয়ার নয়, সামান্তরিক প্যাটার্ন বলতে পারো, প্যারালালোগ্রাম প্যাটার্ন। গ্রাম প্যাটার্ন, এরকম বিভিন্ন রকম প্যাটার্ন হওয়া সম্ভব। জ্যামিতি, আকৃতি, তোমাকে সলিড স্টেট নিয়ে ভাবতে হবে না, ক্রিস্টালাইন অ্যামরফাস নিয়ে ভাবতে হবে না। তুমি ভাবো যে এটা একটা প্যাটার্ন, এটা একটা প্যাটার্ন, এটা একটা প্যাটার্ন। স্কোয়ারে কত কি প্যাটার্ন করা সম্ভব। এটা একটা এক্স অ্যাক্সিসের প্যাটার্ন হতে পারে, এটা একটা ওয়াই অ্যাক্সিসের প্যাটার্ন হতে পারে, মানে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে কি প্যাটার্ন হতে পারে। এই দিক বরাবর কতটা ডিস্টেন্সে প্যাটার্নটা রিপিট করছে, এই দিক বরাবর কতটা ডিস্টেন্সে প্যাটার্নটা রিপিট করছে, এই দুটো, এগুলোকে আমি ইউনিট ভেক্টর বলতে পারি। আর প্যাটার্নটার ইয়ে হওয়ার মধ্যে অ্যাঙ্গেল, যে প্যাটার্নটার এই যে রিপিটেশন হচ্ছে, এর অ্যাঙ্গেলটার উপরে ডিপেন্ড করতে পারে। মানে তাহলে এ বি অ্যান্ড অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, এর উপরে তুমি বেস করে দেখো প্যাটার্নগুলোকে আঁকছো। স্কোয়ার মানে এ সমান বি, এদের মধ্যে 90 ডিগ্রি। রেক্ট্যাঙ্গুলার এ নট ইকুয়াল টু বি, তাদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। প্যারালোগ্রাম এটাতে এ নট ইকুয়াল টু বি, তাদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি।
নয়, নট ইকুয়াল টু অ্যাঙ্গেল নট ইকুয়াল টু 90 ডিগ্রি। তো এইভাবে ডিপেন্ডিং অন দেম there are many different patterns. এবার 2 ডিমেনশনালে বেশি প্যাটার্ন নেই। হাউ মেনি? একটু জিজ্ঞেস করো তো গুগলকে অ্যান্ড চ্যাট জিপিটিতে 2Dতে কটা প্যাটার্ন। 3 ডিমেনশনে তুমি বুঝতেই পারছো যে তোমার এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস। তো এই অ্যাক্সিসে কত দূরে দূরে প্যাটার্নটা রিপিট হচ্ছে সেটার জন্য এ বি সি 3 ইউনিট ভেক্টরস। এবারে এইখানে ইউনিট ভেক্টর বলতে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ সেটা নয়, এটা ল্যাটিসের ইউনিট ভেক্টর। মানে এইখানে একটা আছে, তো এখানে একটা আছে, তো এখানে একটা আছে, মানে এদের দুটো দুটো সাকসেসিভ অ্যাটমস ইন ডিরেকশন এক্স, দুটো সাকসেসিভ অ্যাটম ইন ডিরেকশন ওয়াই, দুটো সাকসেসিভ অ্যাটম ইন ডিরেকশন জে, তাদের মধ্যে দূরত্ব, এগুলোকে এখানে ইউনিট ভেক্টরসই বলা হয়। সলিড স্টেটের টার্মে ইউনিট ভেক্টর আর ভেক্টরের টার্মে ইউনিট ভেক্টর সামান্য আলাদা। তো যাই হোক, তো এটা একটা ফ্যাক্টর যে এবিসি কি হবে। অ্যাঙ্গেলগুলো ইম্পর্টেন্ট। এবার এখানে একটা অ্যাঙ্গেল নয়, এখানে 3টে অ্যাঙ্গেল আছে। এই দিকের প্যাটার্নের আরেকটা ধরো রয়েছে, এর অ্যাঙ্গেলটা এই এটাকে এমনি জেনারেল যে এটাকে এক্স ওয়াই প্লেনের উপরে প্রজেকশন করার পর এই একটা অ্যাঙ্গেল, এর একটা এই অ্যাক্সিসের অ্যাঙ্গেল, আলফা বিটা গামা, এইসব ভাবতে পারো। অ্যান্ড 3 অ্যাঙ্গেলস। এবার এদের মধ্যে অনেক রকম পারমুটেশন কম্বিনেশন হতে পারে। এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি, আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি। এই জিনিসটা এটা কিউবিক ক্রিস্টাল বলা হয়। এই প্যাটার্নের কিউবিক সিমেট্রি বা কিউবিক প্যাটার্ন যাই বলো না কেন, কিউবিক ল্যাটিস, সবই একই বক্তব্য যে প্যাটার্নটা দেখতে কেমন। বেশ, এইটা আমি একটু ভুল বললাম, মানে একটু এক্সপ্লেন করতে গিয়ে তাড়াহুড়োর মাথায়। সেটা হলো যে এই যে আলফা বিটা গামাগুলো বলছিলাম, এটা ঠিক এরকম নয়। এটা হচ্ছে যে ওই ইউনিট ভেক্টরগুলোর মধ্যের যে অ্যাঙ্গেল, এটা আমি ঠিকই বলেছি যে এদের মধ্যের যে অ্যাঙ্গেল, এটাকে যদি তুমি ফাই বলো, অ্যান অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, তো সেই একই এক্সটেনশন করে 3 ডিমেনশনে ইউনিট ভেক্টরগুলো সেটা সবসময় যেরকম ঠিক তোমার এক্স ওয়াই জেড বরাবর থাকবে, তাদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, সেরকম নাও হতে পারে। বাট তাদের মধ্যের যে অ্যাঙ্গেল, এইগুলোকে আলফা বিটা গামা, এগুলো হচ্ছে এদের মধ্যের অ্যাঙ্গেলগুলো। আলফা বিটা গামাস আর অ্যাঙ্গেলস বিটুইন দ্য ইউনিট ভেক্টরস, এটা খেয়াল রাখতে হবে। বেশ, তো যাই হোক, তাহলে আমরা একটা ল্যাটিসের ডেফিনিশন শিখলাম, কিউবিক ল্যাটিস। এরকম আরও অনেক রকম ল্যাটিস আছে। অর্থোরম্বিক ল্যাটিস রয়েছে, কিউবিকের কাছাকাছি যায়। তোমার হেক্সাগোনাল ল্যাটিস তো রয়েছেই, বেশ মজাদার ব্যাপার। যাই হোক, তো এগুলো তোমার মোটামুটি 13-14 রকমের ইয়ে রয়েছে, সিস্টেম রয়েছে, এরকম ল্যাটিস সিস্টেম রয়েছে। কিউবিক সিস্টেম একরকম, তার মধ্যে আবার 3 রকম হয়। অর্থোরম্বিক একটা টাইপ, তার মধ্যে আবার 4 রকম হয়। তাহলে ওগুলো নিয়ে এখনই এত গবেষণা করে লাভ, এমনি সিম্পল কিউবিক, বিসিসি, এফসিসি এগুলো জানলেই হবে। আমি কিন্তু এখনো অ্যাটম নিউক্লিয়াস নিয়ে কিছু কথা বলছি না, দিজ আর অল জিওমেট্রিক প্যাটার্নস।
এই যে প্যাটার্নগুলো আঁকছি, এই যে প্যাটার্নগুলো এঁকেছি, এগুলো জিওমেট্রিক্যাল প্যাটার্ন। যে একটা রিপিটিশন করব, তার কত রকমের প্যাটার্ন হতে পারে। হ্যাপাজার্ট এ ওখানে, ও ওখানে, এ ওখানে, যার কোনো মা বাপ নেই রুল জিওমেট্রির, সেটা তো প্যাটার্ন হলো না, সেটা অ্যামরফাস সলিড। যাদের একরকম প্যাটার্ন আছে তারা ক্রিস্টালাইন সলিড। প্যাটার্নগুলোর জ্যামিতি কত রকমের হতে পারে? অসংখ্য রকমের হতে পারে না, কিন্তু 2 ডিমেনশনালে 5 রকম, 3 ডিমেনশনালে 14 রকম, তার বেশি হতে পারে না। এটা জ্যামিতি থেকে পাওয়া যায়। তো যাই হোক, এখানে চিন্তা করো যে 5টা টাইপ কী কী হতে পারে, সেগুলো নিয়ে একটু ভাবতে পারো, নাও পারো, কোনো সমস্যা নেই। এখানেও 14 রকম হতে পারে, তার মধ্যে একটা হলো কিউবিক। বেশ, এরপরের কথা হচ্ছে যে সলিডে যখন আমি সলিড নিয়ে কথা বলবো, তখন যেটা মেন বক্তব্য সেটা হচ্ছে যে দেয়ার ইজ এ প্যাটার্ন। ধরো আমি সিম্পল ইয়েতেই আঁকছি, 2 ডিমেনশনালে স্কোয়ার ল্যাটিসই আঁকছি, যে একটা নির্দিষ্ট এখানে কিছু নেই, এখানে অ্যাটম ফ্যাটম কিছু নেই, এটা হচ্ছে একটা প্যাটার্ন। একটা প্যাটার্ন, প্যাটার্নটাকে আমি বলতে পারি এটা হচ্ছে একটা ল্যাটিস। এবার এই প্যাটার্নে ধরো আমি একটা ডাম্বেল সাজিয়ে দিলাম প্রত্যেকটা প্যাটার্নে, হতেই পারে, কোনো সমস্যা নেই। ডাম্বেল দেখতে আর এক রকম হয়ে যাচ্ছে, তুমি বললে যে না এখানে স্যার এটা হার্ট সাইন এঁকে দিলাম প্রত্যেকটা প্যাটার্নে, আঁকতেই পারো। তো যাই হোক, তো তাহলে আমি বলতে পারি যে দেখো, in the cubic pattern বা cubic lattice there is a heart at each point of lattice. তাহলে এই হার্ট যেটাকে আমি বলবো, এইটাকে বলবো বেসিস অফ দ্য ল্যাটিস। মানে ল্যাটিস তো একটা প্যাটার্ন, এই সাদা গোল গোলটা কিছু নয়। হার্ট সাইনটা সাজানো হচ্ছে এরকম একটা নির্দিষ্ট কিউবিক প্যাটার্ন বরাবর। তাহলে কিউবিক ল্যাটিসে হার্ট রয়েছে, সো প্যাটার্ন ইজ দ্য ল্যাটিস, সো ল্যাটিস ইজ দ্য কিউবিক ল্যাটিস, এবং তার মধ্যে বেসিসটা রয়েছে হার্ট। হার্টটা অন্যভাবেও থাকতে পারত, এইরকম একটা রেক্ট্যাঙ্গুলার বেসিসে থাকতে পারে, রেক্ট্যাঙ্গুলার ক্রিস্টালে থাকতে পারত। দেখো এখানেও হার্ট রিপিট করছে, বাট ইন এ রেক্ট্যাঙ্গুলার ফর্ম্যাট। এইখানে হচ্ছে হার্ট বেসিস ইন আ rectangular pattern. মানে রেক্ট্যাঙ্গুলার ল্যাটিস। তো দেখো ল্যাটিস আলাদা হয়ে গেল, বেসিসটা কি রইল। উল্টোটাও হতে পারে, কিউবিক প্যাটার্নের উপরে তুমি বেসিসগুলোকে এবারে বদলে দাও। তুমি বেসিসটাকে বলো হার্ট না এঁকে তুমি এটা, ওই যেরকম বলছিলাম, একটা একটা মানুষই এঁকে দিলে, এটা কটা সমস্যাজনক ব্যাপার নয়। হ্যাঁ, এটা মানুষ। তো এখানে বলবো মানুষটা বেসিস, তারা এই হার্ট সরি এই কিউবিক প্যাটার্নটাতে তারা সজ্জিত হয়ে আছে। সে প্যাটার্ন একটা জিওমেট্রিক জিনিস, ল্যাটিস একটা জিওমেট্রিক জিনিস। ল্যাটিসের উপরে তুমি কোনটাকে সাজাবে, অ্যাটম সাজাবে না মানুষ সাজাবে, না নিজের বাড়ি সাজাবে, না টর্চ লাইট সাজাবে, না টিউবলাইট সাজাবে, এটা পরের ব্যাপার। তো দোজ আর দ্য বেসিস অ্যান্ড দ্য প্যাটার্ন ইটসেলফ ইজ জিওমেট্রিক কোয়ান্টিটি, যেটাকে বলা হলো ল্যাটিস। মনে রাখবে। বেশ, এবার আমরা আবার জিওমেট্রিতে চলে যাব। সেটা হচ্ছে যে কিউবিক ল্যাটিস প্যাটার্ন আমরা দেখলাম, সিম্পল কিউবিক ল্যাটিস প্যাটার্ন। সেই সিম্পল কিউবিকেরই আরও 2-1 রকমের প্যাটার্ন হয়। তো সিম্পল কিউবিকটা ড্র করা খুব সব থেকে সহজ, যে আমার এটা এরকম একটা ঘনকের মতো টানবো,
কিউবিক মানে কিউবিক, চিন্তার কোনো কারণ নেই। এবার তুমি যদি এরকম টানো, এটা একটু রেক্ট্যাঙ্গুলার মতো হয়ে গেল বটে, যাই হোক, এটা এ, এটা বি, এটা সি, এখানে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম, বা ল্যাটিস প্যারেন্ট যাই বলো, হ্যাঁ একটা, এখানে একটা। সো ইচ পয়েন্ট at the end of unit vectors এবং no other point inside, আমি কোনো ইনসাইড প্যাটার্নে নয়, ইনসাইড বা ফেসে কোনো প্যাটার্ন নেই। তো যাই হোক, এবারে এ সমান বি সমান সি হয়ে গেলেই সিম্পল কিউবিক। এটার যা এটাও তাই, এটাও তাই, এখানে একটা পয়েন্ট, জ্যামিতি জ্যামিতি, কিছু কিছু জটিলতা নেই। এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এইভাবে তুমি এক্সটেন্ড করবে। এখানে একটা পয়েন্ট, 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 কিউব কমপ্লিট। এই হচ্ছে ব্যাপার। এবার ইউনিট সেলের ধারণা তৈরি করতে হবে, অনেক কিছু ধারণা তৈরি করতে হবে। যখন তুমি জ্যামিতিটা থেকে এবারে অ্যাটমে যাও, এবার ধরে নাও যে তোমার এই পয়েন্টগুলোতে একটা একটা করে অ্যাটম রয়েছে। বেশ, এবার এই ইউনিট সেল আবার দুভাবে ভাবা যেতে পারে। একটা কনভেনশনাল ইউনিট সেল, মানে চোখে দেখে যেটাকে ইউনিট মনে হবে। ইউনিট সেল মানে কি স্যার? ইউনিট সেল মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট বক্সের মতো একটা জিনিস কল্পনা করতে পারো 3Dতে বা 2Dতে, একটা ওই আর কি, ওখানে একটা 2 ডিমেনশনাল বক্স, যেটা রিপিট হচ্ছে, যে প্যাটার্নটা রিপিট হচ্ছে বলে তুমি মনে করতে পারো, সেটাকে একটা ইউনিট সেল ভাবতে পারো। আর কি বলে, ইউনিট সেলটা দু রকমের হয়, একটা একটা ম্যাথমেটিক্যাল ইউনিট সেল আর একটা কনভেনশনাল ইউনিট সেল। কনভেনশনাল ইউনিট সেল তুমি যেটা দেখতে পাচ্ছ এখানে এটা আঁকছি, আর ম্যাথমেটিক্যাল ইউনিট সেল কখনো কখনো একটু আলাদা হয়, সেটা নিয়ে তোমাকে বেশি বলার করার দরকার। মানে ইউনিট সেল মানে যে জিনিসটা এঁকে এটা আমি ড্র করে আমি বোঝাতে পারছি যে দেখো এটা একটা সিম্পল কিউবিক ল্যাটিস, তার ওখানে ওখানে অ্যাটম রয়েছে। তুমি যদি স্কোয়ার শেপ জিনিস আঁকো তাহলে তুমি তার ইউনিট সেল বোঝাতে পারতে পারো কোন জিনিসগুলোকে, তুমি বুঝতেই পারছো। হ্যাঁ স্যার, এগুলো কিছু না, এগুলো গল্প, এগুলো মোটেও কঠিন জিনিস না, তুমি এটাকে একটা ইউনিট সেল ভাবতে পারো যে স্যার এটা একটা রিপিট করছে। এগুলো জেনারেলি কনভেনশনাল ইউনিট সেল। ম্যাথমেটিক্যাল আর কনভেনশনাল সবসময় একই হয় না, কখনো কখনো ডিফার করে। কেন ডিফার করে, কি করে, সেটারও একটা কারণ আছে। তো যাই হোক, কনভেনশনাল স্মলেস্ট রিপিটেটিভ প্যাটার্ন। বেশ, তুমি এটাকে, এটা একটা সিম্পল কিউবিক সিস্টেম, যা খুশি তাই ইউনিট সেল সাধারণত ধরা যায় না। তুমি কি এইটাকে একটা ইউনিট সেল ভাবতে পারো যে যেটা রিপিট করছে, এটাও রিপিট করছে, বাট this is also repeating, but this is not the smallest. এই প্যাটার্নটাও রিপিট করছে, তুমি যদি ভাবতে থাকো যে এখানে এরকম এরকম করে, এরকম এরকম করে, এরকম এরকম করে, রিপিটও করবে, কমপ্লিটলি কভারও করবে, এটা কোনো সমস্যা না। এটা তোমাকে কনফিউজ করার জন্য জিজ্ঞেস করতে পারে, রিপিটিং বাট নট দ্য স্মলেস্ট থিং। এটা স্মলেস্ট নয়, এইটা স্মলেস্ট, এটা রিপিট করছে, তুমি জানো, বুঝতেই পারছো। তাহলে স্মলেস্ট রিপিটেটিভ প্যাটার্ন হুইচ কমপ্লিটলি কভার্স, অফকোর্স মাঝখানে মাঝখানে ফাঁকা রেখে দেওয়া যাবে না, একটা প্যাটার্ন কল্পনা করলে যেটা কভার করতে হবে। কভার্স দ্য ল্যাটিস। তুমি অ্যাটম ছাড়াই এগুলোকে সিম্পল জ্যামিতি হিসেবেও কল্পনা করতে পারো।
বেশ, তাহলে এটা হচ্ছে, এটাকে বলা হলো কনভেনশনাল ইউনিট সেল। তো যাই হোক, বেশ। আচ্ছা, ল্যাটিস ট্রান্সলেশন ভেক্টর বলে একটা ইম্পর্টেন্ট, মানে অফকোর্স সেটা কেন তুমি জানবে না, যে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে ট্রান্সলেশন, যে কোনো, সবসময় আমি স্কোয়ার ল্যাটিস থেকেই দেখাচ্ছি, যে কোনো একটা পয়েন্ট থেকে কোনো আর একটা পয়েন্ট যাওয়ার জন্য, কোনো একটা পয়েন্ট থেকে কোনো একটা পয়েন্ট যাওয়ার জন্য, ধরো এটা ইউনিট সেল, এটা এই দৈর্ঘ্যটা ধরো এ, এই দৈর্ঘ্যটা ধরো বি, তাহলে যে কোনো একটা পয়েন্ট থেকে যে কোনো একটা পয়েন্টে যাওয়ার জন্য, ধরো এখান থেকে তুমি এখানে যেতে চাও, এই ভেক্টরটাকে তুমি কি বলবে? এই ভেক্টরটা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে, এটা 2a প্লাস বি ডিরেকশন অনুযায়ী এখান থেকে এখানে, এই 1 নম্বর থেকে 2 নম্বরে যেতে গেলে তোমাকে 2a প্লাস বিতে যেতে হবে এজ এ ভেক্টর টার্ম। এইখান থেকে এইখানে আসতে গেলে, এটা থেকে আমি অন্য কালি ইউজ করি, ধরো এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 1 হয়, এটা যদি 2, তাহলে এইটার যে ট্রান্সলেশন ভেক্টর, এটা হচ্ছে a মাইনাস বি। তো দিজ আর কলস ল্যাটিস ট্রান্সলেশন ভেক্টর। কারা এরা? একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্ট, এনি পয়েন্ট, ভেক্টর, ভেক্টর, এইগুলো কি? ভেক্টর ফ্রম any point, from a point, a lattice point, from a lattice point to another lattice point, এইগুলোকে বলা হলো ল্যাটিস ট্রান্সলেশন ভেক্টর। তাহলে ইন জেনারেল 3D তে আমি কি লিখতে পারি? ল্যাটিস ট্রান্সলেশন ভেক্টর সাম ইন্টিজার, ধরো 2a মাইনাস 3b প্লাস 6c, এরকম আর কি, এনি উদাহরণ আর কি, n1a plus n2b plus n3c, whereas n1, n2 and n3s are integer number. বেশ, এই হচ্ছে গল্প। বেশ, তাহলে ল্যাটিস ট্রান্সলেশন ভেক্টর বুঝলে, এটার কিছু কাজ আছে অবশ্যই, তোমাদের হয়তো খুব বেশি নেই, বাট ওকে, কিছু কাজের অবশ্যই আছে। তো আচ্ছা, এবার বডি সেন্টার্ড কিউবিক ল্যাটিসের একটা ছবি আমি তোমাকে দেখাই, সেটা দেখলে তুমি বুঝতে পারবে জিনিসটা কিছু নয়, কিউবিক সিস্টেমই। এটা দেখো তো ভালো করে, একটা কিউবের 8টা কোণে 8টা পয়েন্ট রয়েছে, কিউবের একদম সেন্টারে মাঝখানে এই যে কর্ণ বরাবর যে লাইনগুলো টেনেছ, সেই লাইনের একদম মাঝখানে একটি পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটা একটা এক্সট্রা। সিম্পল কিউবিক মানে হচ্ছে এগুলো সবই কিউবিক সিস্টেমের মধ্যেই, সিম্পল কিউবিক সিস্টেমের মধ্যে কি, কিউবিক সিস্টেমের মধ্যে একেবারে সিম্পল কিউবিক মানে মাঝখানে কিছু নেই, 8 কোণে 8টাই রয়েছে। আর বডি সেন্টার্ড কিউবিক মানে তার মাঝখানে একদম মধ্য গগনে কর্ণগুলো যোগ করলে যেখানটায় ছেদ করে, একটা লুডোর ছক্কার একদম মাঝখানে জায়গাটায়, সেখানটায় আর একটা পয়েন্ট রয়েছে, বডি সেন্টার্ড কিউবিক। আলফা বিটা গামা এরা সবাই সমান, মানে এরা সবাই 90°, এ সমান বি সমান সি, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, বাট স্টিল দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন সিম্পল কিউবিক অ্যান্ড বিসিসি। বিসিসি, এটাকে বিসিসি বলে। এই বিসিসির মাঝখানে একটি অ্যাটম রয়েছে। সব থেকে ছোটোখাটো তোমাকে একটা কোয়েশ্চেন কখনো সখনো করতে পারে, খুব বেশি জটিলতায় যাব না, সিম্পল জায়গায় যাব। সিম্পল কিউবিকটা আমি তোমাকে বলেছি, সিম্পল কিউবিক মানে কোথাও কিছু নেই,
এবিসি আলফা বিটা গামা সেটা তো 90 ডিগ্রি, সেটা তো আমরা জানি। নো অ্যাটম এনিহ্যার, মানে এই 8টা কোণ ছাড়া আর কোথাও কোনো অ্যাটম কিন্তু নেই। আর বিসিসিতেই মাঝখানে এটি অ্যাটম রয়েছে। এরপর এফসিসি বলে একটা জিনিস হবে, এফসিসি বলে একটা জিনিস হয়, সেটা আমি দেখাচ্ছি। সেটাও খুব একটা আলাদা কিছু জিনিস নয়, সিম্পল কিউবিকের মধ্যেই, মানে কিউবিক সিস্টেমের মধ্যেই, সিম্পল কিউবিক বলা চলবে না। তো এটাকে বলে ফেস সেন্টার্ড কিউবিক। এটারও এবিসি, এবি এ সমান বি সমান সি, আলফা সমান বিটা সমান গামা সমান 90 ডিগ্রি, কিন্তু এর এক্সট্রা অ্যাটমগুলো কোথায় রয়েছে দেখো। there are extra points, lattice points, সেখানে একটা করে অ্যাটম আছে। ইন রিয়েল লাইফ তুমি ভাবতে পারো জিওমেট্রিক্যালি তুমি পয়েন্ট পাবো, যে there are points কোথায় না প্রত্যেকটা সাইডে, প্রত্যেকটা ফেস, one extra points at each face, প্রতিটি ফেসে একটা করে এক্সট্রা পয়েন্টস রয়েছে। এটা তোমার ডান দিকের এই যে সাইডটা, সেই সাইডটার কোনটা কোন সাইডের সেটা বোঝার জন্য এই কর্ণগুলোকে যোগ করা হয়েছে। তো এই ফেসের এই অ্যাটমটা, এই ফেসে একদম নিচের ফেসে এই অ্যাটমটা, একদম উপরের ফেসে এই অ্যাটমটা, একদম সাইডের ফেসে এই অ্যাটমটা। এই অ্যাটমটা তাহলে কি, অ্যাটমটা একদম তোমার সামনে, তোমার মুখে যেটা ঘুষি মারছে দুপ করে, এই 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 ফেসটার মাঝখানে একটা অ্যাটম আছে। এই অ্যাটমটা কোন ফেসটার একদম পিছন দিকে, যেটা তোমার একদম পাতার একদম ওই প্রান্তে ভিতরের দিকে যে ফেসটা রয়েছে, সেইখানটাতে একটা অ্যাটম এইখানে রয়েছে। তো দিজ আর অল অ্যাটমস ইন দ্য ফেসেস। তো যাই হোক, তো এটাকে বলে ফেস সেন্টার কিউবিক অ্যাটম। এবার তুমি একটা কথা বলো, মজাদার কথা, যে একটা সিম্পল কিউবিক সিস্টেম, একটা ইউনিট সেলে কটা অ্যাটম আছে? আমি তোমাকে সিম্পল কিউবিকটা আবার আঁকি, বা এটা ডিলিট ফিলিট করে দিতে পারি, ঠিক আছে, দরকার নেই। তো এইটা এবং সিম্পল কিউবিক সিস্টেম ধরো আরেকবার না হয় আঁকলাম আমি। সিম্পল কিউবিক একটা রেডিমেড ইমেজ আমার এই মুহূর্তে নেই, মানে আছে তো অসংখ্য বইতে, কিন্তু এই মুহূর্তে চোখের সামনে দেখতে পাচ্ছি। তো যাই হোক, তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, যে একটা এই কনভেনশনাল ইউনিট সেল যদি এই পয়েন্টগুলোকে তুমি অ্যাটম ধরে নাও ইন রিয়েল লাইফ, কটা অ্যাটম রয়েছে? প্রথমে মনে হবে 8খানা আছে, কিন্তু 8খানা নেই, ভালো করে দেখো। ওয়ান ইউনিট সেল, রেকর্ডিং চালু করেছি, হ্যাঁ। দেখো এই যে একটা অ্যাটম, এটা কি একটা সেলের মধ্যে পুরোটা, নাকি এর নিচের যে সেলটা আছে সেইটারও তো এটা একটা পয়েন্ট? ভেবে দেখো, টেবিল, এটা যদি একটা টেবিল ভাবো, টেবিলের এই যে পায়াগুলো নিয়ে আর একটা সেল, এইটা সেইটারও পয়েন্ট। তুমি যদি এই দিকে বাড়িয়ে দাও, দেখো বাড়াও, দেখো এই দিকেরও এই সেলটারও একটা পয়েন্ট, আবার এর উপরে যে সেলটা তৈরি হচ্ছে সেই সেলটারও এটা একটা পয়েন্ট, এগুলো প্রত্যেককে। তুমি যদি একটু চিন্তা করো তাহলেই বুঝতে পারবে যে ইচ অ্যাটম শেয়ার্ড বাই 8 ইউনিট সেলস। এটা তোমার ইমাজিনেশনের উপরে আমি ছেড়ে দিলাম। তুমি ইমাজিন করো যে প্রত্যেকটা এই যে ছবিগুলো থেকে আমি তোমাকে যে হিন্ট করলাম, ঢুকিয়ে দিচ্ছি, মানে কি বলে, ইউনিট সেলগুলোকে তোমাকে ধরিয়ে দিচ্ছি, সেই ধরিয়ে দেওয়া থেকে তুমি একটু বুঝে নাও যে প্রত্যেকটা অ্যাটম অ্যাকচুয়ালি 8টা সেল দিয়ে শেয়ার্ড। এইটা ধরো, এইটার কথাই তুমি যদি বলো,
এইখানে একটা তো তুমি এঁকেছো, আরো 7খানা আছে যেটাতে এটা শেয়ার হচ্ছে। থিঙ্ক অ্যাবাউট ইট, ভেবে বলবে যে, কল্পনা করবে যে 8খানা করে কিভাবে শেয়ার হচ্ছে। বেশ, ছবি এঁকে পুরোটা বোঝানো সম্ভব না। তো যাই হোক, তো প্রত্যেকটা অ্যাটম 8খানা ইউনিট সেল দিয়ে শেয়ার হচ্ছে। আর তাহলে এই সেলটার মধ্যে কটা? তো তাহলে তুমি যখন এই কোনায় কোনায় একটা করে অ্যাটম আঁকছো, তুমি বলবে যে ওকে, তাহলে 1/8 অ্যাটম ইন্টু 8 অ্যাটমস। তো 1/8 করে এই 8টা থেকে শেয়ার হচ্ছে, দিয়ে 1 অ্যাটম ইন 1 ইউনিট সেল। স্যার কিচ্ছু বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, আমি যদি 2 ডিমেনশনাল আগে দেখিয়ে দিতাম তাহলে বোধহয় সুবিধা হয়। তোমার 2 ডিমেনশনাল স্কোয়ার ল্যাটিসের কথাই তুমি চিন্তা করো। সব কিছু সেটা 2 ডিমেনশনে দেখাতে হয়, 3 ডিমেনশন কল্পনা করো। তোমাকে যদি বলা হয় যে এইটা একটা ইউনিট সেল, এর মধ্যে কটা অ্যাটম আছে? 4টে অ্যাটম কিন্তু নেই। এই অ্যাটমটা 4খানা ইউনিট সেল দ্বারা শেয়ার্ড। দেখো, এই যে ইউনিট সেল এই হলুদ রঙের আঁকছি, সেই ইউনিট সেলেও কিন্তু এই অ্যাটমটা রয়েছে। এই লাইনটা একে অপরের উপর দিয়ে যাবে, কিছু করার নেই। তুমি যদি এই ইউনিট সেলটা আঁকো, তাহলেও এই অ্যাটমটা রয়েছে এই ইউনিট সেলের মধ্যেই। তুমি যদি আরেকটা ইউনিট সেল আঁকো, তুমি যদি এই ইউনিট আরেকটা ইউনিট সেল আঁকো, এইটা আঁকো, এই ইউনিট সেলের মধ্যেও এইটা রয়েছে। তাহলে এইটা এইটারও পার্ট, এইটা এইটারও পার্ট, এইটা এইটারও পার্ট। কি মজার মজার কালি দিয়ে আঁকছি। আবার এইটা এইটারও পার্ট। তাহলে দেখো, each atom shared by 4 unit cells. সেটা হয় বলেই 1/4 করে অ্যাটম এখান থেকে, ধরো যে কোনো ইউনিট সেল যদি কল্পনা করো, এই অ্যাটমটার 1/4 ভাগ আছে, 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 দিয়ে 1 অ্যাটম পার ইউনিট সেল। তুমি আরো বড় বড় করে আঁকলে আরো ভালো ভালো করে বুঝতে পারবে। এরকম 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 এইরকম তুমি যখন আঁকছো, তখন এইটার দেখো 1/4 ভাগ তুমি নিচ্ছ। এর যখন উপরের ল্যাটিসটা আঁকছো, সে বাকি 1/4 ভাগ নিচ্ছে। এইটা যখন আঁকছো সে এই 1/4 ভাগ নিচ্ছে। এইটা যখন আঁকছো সে এই 1/4 ভাগ নিচ্ছে। 4টে বারে ভাগ করে শেয়ার করে ফেলছে। ঠিক তেমনি সিম্পল কিউবিকে এরকম 8খানা ভাগে হচ্ছে। বিসিসির জন্য তুমি যদি কল্পনা করো, প্রত্যেকটা 8 ভাগ করে তো হচ্ছেই। তাহলে একটা ইউনিট সেলে যেরকম সিম্পল কিউবিকের এই 1/8 ইন্টু 8, সেটা তো একটা বটেই এসসি প্যাটার্নের জন্য, +1 সেন্টারে দিয়ে ইকুয়ালস টু 2 অ্যাটমস পার ইউনিট সেল। এটা বুঝতে কোনো সময় লাগে না। এইটা তুমি যদি ভাবো, এটা একটু সাবধানে ভাবতে হবে, কেন এর কিন্তু একটা অ্যাটম অ্যাজ পার মানে 1/8 ইন্টু 1/8 অ্যাজ পার সিম্পল কিউবিক রুল, সিম্পল কিউবিক ল্যাটিস সেটা রয়েছে। এইবার ফেসে তুমি আরো 6খানা ফেস দেখতে পাচ্ছ, বাট 6খানা ফেসে যে অ্যাটমগুলো রয়েছে, এই প্রত্যেকটা কি এই ইউনিট সেলটাই একমাত্র যে শেয়ার করছে এই ফেসে? ফেসে মানে এক একটা সাইডে, এক একটা পাতার মতো, এই যে একটা প্লেন, একটা যে সমতল, সেই এক একটা সমতলের যে অ্যাটমটা রয়েছে সেটা শুধুমাত্র ইউনিট সেলে নয়, এর ঠিক নিচে মনে করে দেখো, এই এই একদম নিচের বেসে যেটা রয়েছে, একদম তোমার বেসমেন্টে,
তোমার মেঝেতে, সেইটাতে তুমি যদি সেইটার যে অ্যাটমটা, সেই অ্যাটমটা দেখো নিচের যে ইউনিট সেলটা, সেটা দিয়েও কিন্তু এটা শেয়ার্ড হচ্ছে। এই অ্যাটমটা শেয়ার্ড বাই 2 ইউনিট সেলস। থিঙ্ক অ্যাবাউট ইট। এই যে ফেস তোমার ডান হাতের যেখানে শেষ হচ্ছে, এইখানে যে অ্যাটমটা রয়েছে সেটা এই ইউনিট সেলটা দিয়েও যেরকম শেয়ার্ড, তার পাশের ইউনিট সেলটা দিয়েও সেরকম শেয়ার্ড। তো প্লাস 6 ফেসেস রয়েছে, সিক্স, প্রত্যেকটা ফেসে 6টা, সরি প্রত্যেকটা ফেসে একটা, কিন্তু সেই একটা আবার পুরোটা নয়, অর্ধেক অর্ধেক করে শেয়ার্ড বাই 2 ইউনিট সেলস। তো সব মিলিয়ে এখানে একটা 4 অ্যাটমস পার ইউনিট সেলস, পার ইউনিট সেল। বেশ, এই হচ্ছে গল্প, বুঝলে? আচ্ছা, এইবার আর একটা মজাদার জিনিস দেখো, সেটা হচ্ছে যে এই যে সিম্পল কিউবিক সিস্টেম, এর প্রত্যেকটা অ্যাটম থেকে তার আরেকটা অ্যাটম, তার ডিস্টেন্স এ সমান বি সমান সি, যেহেতু এটা ডিস্টেন্স হয়ে এটা দেখতে যদিও এটা একটু বেশি বড় লাগছে, তা যাই হোক, এগুলো সবই এ। তো নিয়ারেস্ট নেবার যদি বলো, সব থেকে কাছে যে রয়েছে সে কত দূরে আছে, ডিস্টেন্স সমান এ। আচ্ছা, এবার সেকেন্ড নিয়ারেস্ট নেবারটা কত দূরে রয়েছে, এগুলো না হয় এতে আছে। সেকেন্ড নিয়ারেস্টটা ভেবে দেখো যে এই 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 কর্ণ বরাবর, এই যে কোনো একটা ফেস, যে কোনো একটা প্লেন, যে কোনো একটা সাইড, সেই সাইডের কর্ণ বরাবর একটা নিয়ারেস্ট নেবার ডিস্টেন্স। তো সেকেন্ড নিয়ারেস্ট নেবার ডিস্টেন্স √2, এইটুকু জানলেই হবে তোমাদের, আর বেশি জানতে হবে না। বেশ, বিসিসি সিস্টেমে, বিসিসি সিস্টেমে তাহলে নিয়ারেস্ট নেবারটা কত? বেশ, আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে তুমি একটু ভেবে দেখো যে সিম্পল কিউবিকের যেটা কততে আছে, সিম্পল কিউবিকের কততে, সরি একটু ভুল, মানে কটা নিয়ারেস্ট নেবার আছে ভেবে দেখলেই বুঝতে পারবে যে এক একটা কোণ থেকে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটে, যেমন ওই পাশে একটা, এই পাশে একটা, নিচে একটা, ছটা নিয়ারেস্ট নেবার আছে। একটু ভাবো, এই এই ইকুইভ্যালেন্ট, এটার সাথে এটা, যেমন এটার সাথে এটার সাথে, ওই পিছন দিকে ওই একটাই আছে, সাইডে এই একটাই আছে, তলাতে এই আরেকটাই আছে, 6 নিয়ারেস্ট নেবার। এগুলো সবই জিওমেট্রি, মানে ক্লাস 12-এর কেমিস্ট্রিতেই পড়ানো হয়। তো রিসেন্ট কিছুদিন সিলেবাস থেকে বাদ দিয়েছে বটে 12-এ, কিন্তু কয়েকদিন আগে অব্দি সলিড স্টেট কেমিস্ট্রিতে সবই পড়ানো হতো। 11-12 ঠিক করে পড়তে পারলে আর কোনো সমস্যা নেই, কিন্তু 11-12 এডুকেশন সিস্টেমটা খুব একটা কোনো উন্নতি হয়নি ওয়েস্ট বেঙ্গলে অ্যাটলিস্ট। তো বিসিসিতে তুমি যদি দেখো নিয়ারেস্ট নেবার কিন্তু এইখান থেকে এই কর্ণ বরাবরই মালটা, এতটা কিন্তু নয়। তো এর যে নিয়ারেস্ট নেবার সেটা হচ্ছে এইটা, এইটা কিন্তু এ নয়, এটা একটু ভালো করে ভাবলেই বুঝতে হবে, এটা √3a/2, এইটা নিয়ারেস্ট নেবার। আর এইগুলো হচ্ছে সেকেন্ড নিয়ারেস্ট নেবার, এই এ, এই এ, এই এ। তাহলে বিসিসিতে কটা নিয়ারেস্ট নেবার এবং নিয়ারেস্ট নেবার ডিস্টেন্স কত? এখানে নিয়ারেস্ট নেবার সিম্পল হচ্ছে ডিস্টেন্স এ, 6টা নিয়ারেস্ট নেবার। এটা 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 আমি তোমাকে বললাম যে এই কর্ণ থেকে ওই কর্ণ ডিস্টেন্স, তুমি একটু সামান্য জ্যামিতি দেখলেই বুঝতে পারবে যে কর্ণের ডিস্টেন্স হচ্ছে √3a, সেটা 2 দিয়ে ভাগ করছি, সেটার অর্ধেক, √3a/2 হচ্ছে নিয়ারেস্ট নেবার বিসিসির জন্য। তার কতগুলো নিয়ারেস্ট নেবার রয়েছে তুমি একটু ভাবলে বুঝতে পারবে, 8খানা নিয়ারেস্ট নেবার রয়েছে। এটা একটা নয়, এটা এদিকে একটা, ওই দিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা। থিঙ্ক অ্যাবাউট ইট, মানে ভাবতে পারো, নাও ভাবতে পারো। 8 নিয়ারেস্ট নেবার, এর একটা নিয়ারেস্ট নেবার কোনটা সেটা বুঝতে হবে। এই মাঝখানের যেটা রয়েছে সেটাই এই পয়েন্ট থেকে এইখানে নিয়ারেস্ট নেবার, সব থেকে কাছের প্রতিবেশী আজ কি, এটা হচ্ছে 6, আর সরি 8, বুঝিয়ে ফেলো না, ডিস্টেন্স সমান √3a/2।
সেকেন্ড নিয়ারেস্ট নেবার, এইগুলো কিন্তু এখান থেকে এইটা যেরকম ছিল উপরে, মানে সিম্পল কিউবিকের যেটা ফার্স্ট নিয়ারেস্ট নেবার সেটাই এখানে সেকেন্ড নিয়ারেস্ট। তাহলে এটা 6, এটা ডিস্টেন্স সমান এইগুলো জানলেই মানে একটু জাস্ট মুখস্থ নয়, মানে জাস্ট একটু ভেবে নিতে পারলেই হবে। এফসিসির জন্য তুমি যদি ভাবো যে নিয়ারেস্ট নেবার কোনটা, নিয়ারেস্ট নেবার খুব একটা সমস্যার কিছু না। ওই কর্ণ বরাবর দেখো, ওর তো একটা বেসে যে কর্ণ, সেই কর্ণর মানে এক একটা প্লেনে এই যে কর্ণ এইরকম এই ডিস্টেন্সটাই ফার্স্ট নিয়ারেস্ট নেবার। তো নিয়ারেস্ট নেবার, তো এটা হচ্ছে তার ডিস্টেন্স হচ্ছে √2 এই কর্ণটা এই বরাবর আসছে, তো তাহলে তার ডিস্টেন্সটা অবশ্যই √2। আর এই কর্ণটা এই বরাবর যাচ্ছিল এখান থেকে এইটা, সেই জন্য তার ডিস্টেন্স √3। এ তো সিম্পল জ্যামিতি, এর মধ্যে কোনো জটিলতা নেই। এইটা √3, এইটা √2, আর এইটা হচ্ছে √2a/2, মানে a/√2 আর 2a/2। আর নাম্বার হচ্ছে কতগুলো না, ভালো করে দেখলে বুঝতে পারবে 12খানা নিয়ারেস্ট নেবার রয়েছে। 12খানা, যে পয়েন্ট থেকে এদিকে একটা যাচ্ছে, ওই দিকে একটা যাচ্ছে, নিচে অনেকগুলো যাচ্ছে। প্রথমে তুমি এটা থেকে উপরের গুণ ভাবো, তারপরে নিচের গুণ ভাববে, চিন্তা করে দেখবে 12 হচ্ছে। আর সেকেন্ড নিয়ারেস্ট নেবার তো এর মানে যেটা সিম্পল কিউবিকের নিয়ারেস্ট নেবার সেটাই, সেকেন্ড নিয়ারেস্ট হচ্ছে 6, ডিস্টেন্স হচ্ছে a। এখান থেকে ছোটখাটো প্রশ্ন কিন্তু দিতে পারে, ইম্পসিবল কিচ্ছু নয়। হ্যাঁ, ইম্পসিবল কিচ্ছু নয়, দিতেই পারে, কোনো কোনো সমস্যা নেই। তো যাই হোক, এর পরে আরেকটা জিনিস তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে প্যাকিং ফ্র্যাকশন। জিজ্ঞেস করতেই পারে, খুব একটা অসম্ভব জিনিস কিছুই নয়। প্যাকিং ফ্র্যাকশন বলতে আমি যেটা বুঝি জেনারেলি, সেটা হচ্ছে যে দেখো, যখন ক্রিস্টালগুলো, মানে সরি ক্রিস্টাল বলছি, যখন অ্যাটমগুলো থাকে তখন তারা কিন্তু সমস্ত জায়গাটা অকুপাই করতে পারে না। কেন? আমি তোমাকে একটা স্কোয়ার শেপের জিনিস এঁকে দেখাই, আমি গোল গোল করে তোমাকে আমি পারফেক্ট গোল জিনিস এঁকে দেখাই, হাতে আঁকতে গেলে এদিক ওদিক হয়ে যাবে, দিয়ে সেইটাকে আমি রিপিট করবো। ধরো দাঁড়ানো, ওকে ফিলটা বন্ধ করতে হবে, ফিল, শেপ, আউটলাইন, কালার, এবং কালার ওয়েটেজটা একটু বাড়িয়ে। ধরো এরকম একটা জিনিস নিয়ে তুমি একটা স্পেসে ফিল্ড করো, একটা আরেকটার ঘাড়ে তো তুমি চাপাতে পারো না, তোমাকে পাশাপাশি রাখতে হবে। একটা ইলেকট্রন আর ইলেকট্রন টাচ করি, ওর ঘাড়ে যাচ্ছে না ধরে নাও। তো তুমি যখন এরকম এরকম করে অ্যাটমগুলো সাজাচ্ছ, তাহলে তুমি দেখো, বুঝতে পারছো যে সমস্ত স্পেসটা কিন্তু অকুপাইড হচ্ছে না। There are some gaps. There are some gaps between. Not all space is occupied. জ্যামিতি আকারেই বলছি যে এটাকে যদি রিজিড সিস্টেম তুমি যদি কল্পনা করো, যদিও সেটা রিজিড নয়, এসব সিস্টেম বড় জটিল, গোটা পৃথিবীটাই বড় জটিল, তাই যাই হোক, গ্যাপস, এই জায়গাগুলো গ্যাপ। তো প্যাকিং ফ্র্যাকশনের উদ্দেশ্য হচ্ছে হাউ মাচ অ্যাজ এ ফ্র্যাকশন, মানে 1 হলে হবে 100%, 0.1 হলে হবে 10%, স্পেস ইজ অকুপাইড। প্যাকিং ফ্র্যাকশন জিনিসটা কি সেটাই জিজ্ঞেস করলে কেউ বলতে পারবে না, এইটা একটু দেখে নাও।
যে হাউ মাচ ফ্র্যাকশন অফ স্পেস ইজ অকুপাইড বাই দ্য অ্যাটমস। দেখো এখনো অবধি আমি যা বলছি একটু কঠিন জিনিস বলছি, কিছু অ্যাজিউম করছি যে তোমাদের আগে থেকে জানো বা কিছু, তো গল্পের মতো তুমি লিখতে পড়তে জানো, সামান্য একটু ফিজিক্সের বেসিক এবং ম্যাথের বেসিক আইডিয়া, মানে ক্লাস 12 অবধিও নয়, ক্লাস 8-9 অবধি সামান্য একটু ধারণা রয়েছে বিজ্ঞানের, সামান্য একটু অঙ্ক জানো, এইটুকু ধরে নিয়েই আমি পড়াচ্ছি, কিন্তু এখনো অবধি আমি সেটাই করার চেষ্টা করেছি। তো যাই হোক, তো কতটা অকুপাই করবে, এগুলো হচ্ছে শূন্যস্থান, তাই না? এটাকে আমি যদি বলি গ্যাপ, এটা হচ্ছে গ্যাপ, শূন্যস্থান। তুমি যদি স্কোয়ার ল্যাটিসের জন্য আঁকো, খুব একটা কঠিন কিছু নয়। স্কোয়ার ল্যাটিসের মানে এই 2 ডিমেনশনাল স্কোয়ার ল্যাটিসের যদি কতটা গ্যাপ বের করাটা খুব একটা কঠিন কিছু নয়। ধরো একটা ইউনিট সেল এইটা, এটার রেডিয়াস হচ্ছে r/2, এটার রেডিয়াস হচ্ছে একটা অ্যাটমের রেডিয়াস r/2। বেশ, বুঝলাম। এইবার এই যে অংশটা, সেই অংশটার মধ্যে খানিকটা গ্যাপ রয়েছে, বেশ। আর এই ডিস্টেন্সটা একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে এ। তাহলে এ সমান আর, সরি এটা r/2 বললাম, ভেরি সরি, ওটা a/2 অ্যাকচুয়ালি। ওটা হচ্ছে এক একটা অ্যাটমের রেডিয়াস, এটা আর, এটা আর, এইটুকু আর, এইটুকু আর, বুঝতেই পারছো। তো তাহলে এ সমান, যেটা কিনা একটা কনভেনশনাল ইউনিট সেলের লেংথ, এই পয়েন্ট ল্যাটিস পয়েন্ট এখান থেকে এখানে, তো এ ইজ 2r। এই জ্যামিতিটা খুবই সহজ। এইবারে ব্যাপারটা হচ্ছে যে তোমার এই একটা ইউনিট সেল, এর একটা ইউনিট সেলে কত অ্যাটম আছে? 1, 4 ইন্টু 1/4, প্রত্যেকটা অ্যাটম ইজ শেয়ার্ড বাই 4 ইউনিট সেলস। তো 1 অ্যাটম পার সেল, তাহলে area occupied by the atom, সেটা হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার, অফকোর্স এটাই তার এরিয়া। আর ইউনিট সেল এরিয়া হচ্ছে, যেটা তোমার অ্যাকচুয়াল রিয়েল স্পেস, এটা এরিয়া কভার বাই দ্য অ্যাটম, আর ইউনিট সেল এরিয়া সেটা তো এ স্কোয়ার। এবং যেহেতু এ সমান 2r, তাহলে এটা 4r স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে জ্যামিতিক এরিয়া, যেটা বাইরে থেকে কভার গোটাটা করছে স্পেস, আর এইটা হচ্ছে এরিয়া অকুপাইড বাই দ্য অ্যাটম। তাহলে আমি এই ফ্র্যাকশনটাই প্যাকিং ফ্র্যাকশন বলছি। যে প্যাকিং ফ্র্যাকশন এখানে কি? আচ্ছা, আমি এই নিচের একটা লাইন তাহলে ডিলিট করছি, তোমরা বুঝতে সবই পাচ্ছ। এইটা আর মোছা যাচ্ছে না কেন রে বাবু? আচ্ছা, ওইটা দিয়ে ড্র তো মোছা যাবে না, তাহলে প্যাকিং ফ্র্যাকশন যেটা এখানে হচ্ছে, সেই প্যাকিং ফ্র্যাকশনটা তাহলে কত? তোমরা এতক্ষণ বুঝতেই পারছো যে এর প্যাকিং ফ্র্যাকশন সেটা হচ্ছে পাই আর স্কোয়ার এরিয়া অকুপাইড বাই অ্যান অ্যাটম বাই স্পেস, মানে বাইরে থেকে তুমি দেখলে যতটা এরিয়া দেখতে পাবে গোটাটা ইনক্লুডিং দ্য গ্যাপ, সেটা হচ্ছে 4r স্কোয়ার। এটা π/4। এই ফ্র্যাকশনটা ইজ অকুপাইড বাই দ্য অ্যাটম। বেশ, কোনো সমস্যা নেই। 2 ডিমেনশনাল সিস্টেম এইটা, অনেকটাই জায়গা অকুপাইড, একের কাছাকাছি, কিন্তু পুরো 100% অকুপাইড হবে না। বুঝতেই পারছি আমার এখানে একটা গ্যাপ রয়েছে, বুঝেছ? বেশ, এইবার তুমি যদি সিম্পল কিউবিকের ভাবতে যাও, সেটাও খুব একটা কঠিন নয়। এই যে এটা এখানে এটা রয়েছে, এখানে এটা রয়েছে, ধরো আমি এরকম করেই আঁকছি, এটা বড় বড় করে আঁকতে হবে। এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, আঁকা বেশ ঝামেলা।
তোমাকে যাই হোক সিম্পল কিউবিকের আঁকাটা ঝামেলা আছে, আমি এখন এঁকে টেকে প্রুফ করতে পারবো না, মানে তোমাদের দরকারও নেই। বিসিসি, এফসিসি, আর একটা হচ্ছে এইচসিপি একটা সিস্টেম রয়েছে, এটাকে বলে হেক্সাগোনাল ক্লোজড প্যাক। ডিটেল তুমি জানতেও পারো নাও পারো, এগুলো সবই প্যাকিং ফ্র্যাকশন। একটু বলে রাখছি, প্রুফ করছি। যদি বাই চান্স জিজ্ঞেস করে প্যাকিং ফ্র্যাকশন জিনিসটা কি তুমি জানলে, ফ্র্যাকশন অফ সাম 3D, দ্যাট ইজ। তো সিম্পল কিউবিক তার প্যাকিং ফ্র্যাকশন আমি মোটামুটি আইডিয়া করে অ্যাপ্রক্সিমেট বলছি, তোমাদের এক্স্যাক্ট এক্সপ্রেশন বললে হতো, কিন্তু তোমাদের লাগবে না, সব তো আর লাগে না। তো যাই হোক, সিম্পল কিউবিকের প্যাকিং ফ্র্যাকশন অ্যাপ্রক্সিমেটলি মানে π/6। তো যাই হোক, সিম্পল কিউবিকের প্যাকিং মানে এটা প্যাকিং ফ্র্যাকশন খুব বেশি নয়। আচ্ছা, এইটা দেওয়ার কোনো মানে হয় না। π/6 ইজ দ্য এক্স্যাক্ট এক্সপ্রেশন। এটা নিয়ারলি 40-50% ইজ অকুপাইড, 50%। বিসিসি এর হচ্ছে √3π/8, 64-63% মতো। এফসিসির হচ্ছে π/3√2, π/3√2, approximately 0.74। এফসিসিরও approximately 0.74। এই 0.74 টার্মটা ইম্পর্টেন্ট কেন, π/3√2 টার্মটা ইম্পর্টেন্ট কেন? হাইয়েস্ট ডেন্সড ক্রিস্টাল স্ট্রাকচার পসিবল, এর থেকে বেশি কোনো ক্রিস্টাল স্ট্রাকচার পসিবল নয়। তাহলে একটাকে আরেকটার ঘাড়ের উপরে তুলতে হবে, একটাকে একটার ঘাড়ের উপরে না তুলে তুমি জিওমেট্রিক্যালি জাস্ট টাচ করিয়ে, এইখানে যেরকম টাচ করালাম এরকম জাস্ট টাচ করিয়ে তুমি 3 ডিমেনশনালে যদি জিনিসপত্র ভরার চেষ্টা করো, তুমি জিনিসপত্রগুলোকে ভর্তি করার চেষ্টা করো, অ্যাট মোস্ট ইউ ক্যান অকুপাই 74% অফ দ্য স্পেস, বাকি 26% কিন্তু অকুপাই করতে পারবে না। তাহলে এই গেল প্যাকিং ফ্র্যাকশনের গল্প, এগুলোর প্রুফ করা যায়, বাট ঠিক আছে, লিভ দ্যাট পার্ট। বেশ, এটা শেষ শুনুন, একটা করে ছোট করে চলছে আর কি, চলবেও। এর পরের পার্টটা হচ্ছে তোমার এই ল্যাটিস ক্রিস্টাল এসব নিয়ে 2-4টা কথা, আরও ক্রিস্টাল জিওমেট্রি নিয়ে আরও 2-4টা কথা সেটা বলছি, একটু গ্যাপ নিয়ে নিই। দেখো এইবার মোটামুটি আমরা বেসিক জ্যামিতির একটা বেশ অনেকটা পার্ট ক্রিস্টাল জ্যামিতিতে এগিয়েছি। এবার আরেকটা মজাদার জিনিস শিখবো, এটা হচ্ছে মিলার ইন্ডিসেস। এই সব থেকেই কিন্তু ছোটোখাটো প্রশ্ন আসবে। মিলার ইন্ডিসেস এসব কী জন্য, কী সমাচার, কী কারণে ব্যবহার হয়, এটা হচ্ছে যে একটা প্লেন, এটা সিম্পল জ্যামিতি, মানে তুমি ওই দিকে যদি বেশি নাও যাও এই মুহূর্তে সলিড স্টেটের দিকে পার্টিকুলারলি, বাট স্টিল যে কোনো একটা প্লেন, এটা একটা জ্যামিতিকভাবে ভাবো যে তোমার একটা ল্যাটিস, কোনোভাবে একটা ল্যাটিস জাতীয় সিস্টেম রয়েছে, সেটার একটা ইউনিট ভেক্টর এদিকে এ, এদিকে বি, এদিকে সি। এবারে কোনো একটা প্লেন, এটা কিসের জন্য ব্যবহার হয়, যে হাউ আ প্লেন ইজ ওরিয়েন্টেড, আ প্লেন ইজ ওরিয়েন্টেড কীরকমভাবে, তেরচা করে না মুচড়ে গিয়ে, না কীরকম অ্যাঙ্গেল করে, একটু তেড়া, কতটা সরা, কতটা নড়া, এইটা বোঝাতে গিয়ে how a plane is oriented with respect to unit vectors of a lattice system. সেইটা বের করাটা সহজে, ধরো এইটা কোনো একটা প্লেন এরকম আমি এমনভাবে আঁকছি যে এরকমভাবে সরে আছে, এটা তুমি বোঝানোর জন্য যে ধরো একটা প্লেন কাট করছে, একটা প্লেন এমনভাবে আছে যে এ অ্যাক্সিস, বি অ্যাক্সিস এবং সি অ্যাক্সিস, এই ইউনিট ভেক্টরগুলোকে সে কাট করছে কোথাও ধরো কোনো না কোনো একটা জায়গায়, ধরো এটা 3-এ কাট করছে এ অ্যাক্সিসে, মানে
3A-তে ও কাট করছে, 3B-তে, 3B বলবো না, ধরো বিতে কাট করছে, আর 2C-তে কাট করছে। এই পয়েন্টটা ধরো এই ইউনিট ভেক্টরটা যে কোনো দিকে হতে পারে। এই ডিস্টেন্সটা ধরো 2A, এই ডিস্টেন্সটা ধরো সরি 2, এটা ধরো 3A, এটা ধরো শুধু বিতে কাট করছে, আর এটা ধরো 2C-তে কাট করছে। প্লেন কোথায় কাট করবে সে তো তার অ্যাঙ্গেলের উপরে। তুমি যদি এটাকে আর একটু সোজাভাবে দাঁড় করাতে চাও রিলেটিভলি, তাহলে জেড অ্যাক্সিসে 2C এর জায়গায় হয়তো 8C-তে কাট করবে, তো সেটা খুব একটা সমস্যা নয়। তো কোথাও না কোথাও কাট নাও করতে পারে, ইনফিনিটিতে কাট করতে পারে। ধরো কাটস XYZ অ্যাক্সিস, এটাকে XYZ না বলে তুমি ABC ইউনিট ভেক্টরটা কোন দিকে, এটাই বলতে পারো ABC অ্যাক্সিস। আর ইন জেনারেল কিউবিক সিস্টেমের জন্য যদি করছো এটা XYZ, সেটাই ধরে নেবো at 2A, B and 3C। এবার ABC অ্যাক্সিসটাকে ইন জেনারেল we look at cubic, সেটা BCC FCCও হতে পারে, মানে সিম্পল কিউবিক BCC FCC, অর্থোরম্বিক অনলি। তাহলে সেখানে এই দু জায়গাতেই আলফা, বিটা, গামা সবই 90 ডিগ্রি। সো আওয়ার কনভেনশনাল অ্যাক্সেস, যেটা আমরা এমনি যেটা ইউজ করি XYZ, 3-dimensional কার্টেসিয়ান ওয়ার্কস, এটা কাজ করবে। তো যাই হোক, তো এখানে এটা যেখানে কাট করলো, এইবার সেটাকে ইনভার্স করতে হয়। যে তোমার ধরো 2A, B, C, 2A-তে কাট করেছে, B-তে কাট করেছে, 3C-তে কাট করেছে, এটাকে ইনভার্স করে দাও, উল্টে দাও 1/2A, 1/B, 1/3C। তারপরে যেটা করো, সরি ঠিক আছে, সেটা সমস্যা না, 2A, 2A, B, C গুলো থাকলেও কোনো সমস্যা না। তো যাই হোক, দিয়ে এইবার তুমি সেটার একটা লসাগু করে ফেলতে, তখন ABC ইউনিটগুলোকে তোমার আর ভাবার দরকার নেই। তো দেন মাল্টিপ্লাই, এটা এখানে যেটা 6 উইথ লসাগু লিস্ট LCM, লিস্ট কমন মাল্টিপ্লায়ার, which is 6। তাহলে 1/2A, 1/B, 1/3C, সেটা যদি তুমি 6 করো, এটা হয়ে যাবে 3/, এবার এইগুলোকে তুমি এবারে ইগনোর করবে, এটা 6/B, 2/C। এবারে ইউনিটলেস, we write it as unitless ভাবে, write at unitless, ইউনিট সহ লিখবে না এটা। এই 362, এটা কোনো না কোনো একটা ইন্ডেক্স, কোনো না কোনো একটা ঠিক করলাম তো, 6 দিয়ে গুণ করলাম, এটাকে বললাম 2-তে কাটে, এটাকে বললাম B-তে কাটে, এটাকে বললাম 3C-তে কাটে। আমি 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 এইটা উল্টে গেছে, হ্যাঁ, আমি এইখানে যেটা লিখছি আর এখানে যেটা লিখছি সেটা ভুল লিখছি, উল্টো লিখছি আর কি, সেই জন্য আমি কনফিউজ হয়ে কনফিউজিয়াস হয়ে গেলাম। তো যাই হোক, তাহলে এই যে ইন্ডেক্সটা তৈরি হলো, এই ইন্ডেক্সটা যেটা তৈরি হলো, এই ইন্ডেক্সটার নাম হচ্ছে মিলার ইন্ডিসেস। we call indices as Miller indices। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দেবে, স্যার কিচ্ছু বুঝতে পারলাম না, প্লেনটা কোথায় কোথায় কাট করছে দেখবে, সেইটাকে উল্টে দেবে, উল্টে দিয়ে তার লসাগু দিয়ে গুণ করে দেবে, তুমি একটা সেট আপ নাম্বারস পাবে, সেখানে লাস্টে লেখার সময় ABC ইউনিটগুলো লিখবে না। এই তো সহজ সরল সিম্পল ব্যাপার। দুই একটা প্রশ্ন প্র্যাকটিস করলেই তুমি বুঝে যাবে, এটা কঠিন কিছু নয়। যাই হোক, আর প্লেনটা যদি কাট না করে, তাহলে কাট পয়েন্ট ইজ অ্যাট ইনফিনিটি, মিলার ইন্ডেক্স অ্যাজ 0। ধরো প্লেন কাট করলো না, এরকম একটা প্লেন প্যারালাল টু দ্য জেড অ্যাক্সিস হতেই পারে,
ধরো এইরকম একটা, কিভাবে যেটা বোঝাবো, ধরো এরকম একটা প্লেন, দিস প্লেন does not cut actually, does not cut x and z axis. স্বাভাবিক, বুঝতেই পারছো যে সম্ভাবনাভাবে গেলেও আমরা এরকম যদি লম্বালম্বিভাবে যায় তাহলে এক্স আর জেড অ্যাক্সিস কাট করবে না, অনলি কাট ওয়াই অ্যাক্সিস। এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, অ্যাট ধরো কিছু অ্যাট ওয়াই ইকুয়ালস টু 5, তো কোনো সমস্যা না। তোমার তাহলে কাট পয়েন্ট হচ্ছে ইনফিনিটি, 5 ইনফিনিটি। কাট করে না মানে ডাজ নট কাট, মানে এটা অনেক সময় আমরা ভুল করি যে কাট অ্যাট ইনফিনিটি। তাহলে সিগমা 5 সিগমা ইনফিনিটি 5 ইনফিনিটি উল্টে দাও, 1/ইনফিনিটি 1/5 1/ইনফিনিটি, 0 1/5 1/ইনফিনিটি, এটা 0। তো লিস্ট কমন মাল্টিপ্লায়ার দিয়ে গুণ করে দিলে, 5 দিয়ে গুণ করে দিলে, এটা উইল বি 0 1 0 প্লেন। এই প্লেনটা বোঝাবে যে প্লেন হুইচ ইজ প্যারালাল টু এক্স অ্যান্ড জেড অ্যাক্সিস কাটস অনলি অ্যাট ওয়াই অ্যাক্সিস। এইভাবে কিন্তু কোনো প্লেন হতে পারে যে দুটো অ্যাক্সিসকে কাট করেছে, একটাকে কাট করেনি, সেখানে যেটা কাট করেনি সেটা তোমাকে ইনফিনিটি লিখতে হবে, সে এইভাবে কাজটা করে যেতে হবে। তো এটা গেল মিলার ইন্ডিসেসের গল্প, খুব একটা কঠিন কিছু নয়। আর একটা দুটো জিনিস বলবো, জ্যামিতি মোটামুটি খুব কঠিন জিনিস নয় এগুলো। আর হচ্ছে ইন্টারপ্লেনার ডিস্টেন্স, সিম্পল কিউবিক বা মানে সিম্পল কিউবিকের মধ্যে, মানে কিউবিক সিস্টেমের মধ্যে এসি বিসিসি অ্যান্ড বিসিসি এফসিসি, মানে এই মিলার ইন্ডিসেসটা খুব কাজে লাগে। ইন্টারপ্লেনার ডিস্টেন্স মানে ডিস্টেন্স বিটুইন টু প্লেন যার কিনা মিলার ইন্ডিসেস তুমি জানো। এইগুলো প্যারালাল প্লেন অফকোর্স, কেন প্লেন দুটো যদি প্যারালাল না হয় তাহলে আর ইন্টারপ্ল্যানার ডিস্টেন্স শব্দটারই কোনো মানে থাকে না। টু প্যারালাল প্লেনস, এইটা তোমাকে জানতে হবে। এটা একটা প্লেন, এটা একটা প্লেন। এদের তুমি এইচ কে এল তুমি জানো, মিলার ইন্ডিসেস এইচ কে এল তুমি জানো। তাহলে যখন সিম্পল কিউবিক বিসিসি অর এফসিসি সিস্টেম, তার জন্য এই ডি ডিস্টেন্সটা হয়, কেন এগুলোর জন্য এ সমান বি সমান সি যেহেতু, তো ডি ইজ এ বাই স্কোয়ার রুট অফ এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার। আর অর্থরম্বিক হলে যেটা হয়, অর্থরম্বিকে কিন্তু অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি, বাট ইয়েগুলো সমান নয়, এবিসি সমান সমান নয়। তার জন্য মনে রাখতে পারো, অনেক সময় কাজে দিতে পারে এইচ বাই এ, এইচ স্কোয়ার এ স্কোয়ার কে স্কোয়ার বি স্কোয়ার এল স্কোয়ার সি স্কোয়ার। কখনো কখনো কাজে লাগে, অনেক সময় পেপার সেটারও এই সব ছোটোখাটো এই জিনিসগুলো তুমি জানো কিনা সেটা চেক করার জন্য দিতে পারে। বেশ, এটা নিয়ে দুই একটা ছোটোখাটো অঙ্ক দিতেও পারে, খুব একটা অঙ্ক দিলে খুব বেশি লোকজন তোমরা পারবে না, যারা প্রপারলি টাচের মধ্যে আছে তারা পারবে। তবে যে জাস্ট ছোটোখাটো ইনফরমেটিভ জিনিসই জিজ্ঞেস করার কথা, মানে যেগুলোকে বলা হয় জ্ঞানমূলক প্রশ্ন, বোধমূলক প্রশ্নও হয়তো বেশি করতে পারবে না, করবে না। নলেজ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন জাতীয় কোয়েশ্চেন মডার্ন ফিজিক্সে করার খুব একটা, তাও কোয়ান্টামে আমি কোয়ান্টামটা তাও একাত্র লোকজন বেশি জানে, মানে যারা পেপার সেটার তারাও জানে এবং যারা পরীক্ষা দিচ্ছে তারাও জানে, এই জন্য কোয়ান্টামে দু একটা অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড জিনিস দিতেও পারে। হচ্ছে এইগুলো মোস্টলি মানে তোমার সলিড স্টেট, স্ট্যাট, অ্যাটমিক, এগুলো ইনফরমেটিভের মধ্যেই থাকবে। রিলেটিভিটি আস টু একটা রিলেটিভিটি, তাও দু একটা ছোটোখাটো অঙ্ক। এনিওয়েজ, আমি এই জিনিসটার এখনও আমাকে কিছু কিছু বেসিক জিনিস টানতে হবে।
লাস্টের দিকে আমি আর একটা এখনো শেষ হয়নি, রেসিপ্রোকাল ল্যাটিস বলে একটা জিনিস হয়, এটা থেকেও তোমাদের প্রশ্ন দেয়। আমি ছোট ছোট করে সব কটা জিনিসই টাচ করার চেষ্টা করব, যেগুলো আমার মনে হচ্ছে যে এটা সিলেবাসের মধ্যেই আছে। তো রেসিপ্রোকাল ল্যাটিস তুমি যদি ইফ ইউ নো এ বি অ্যান্ড সি ইউনিট ভেক্টরস, পরীক্ষায় তোমাকে কোয়েশ্চেন দিতে পারে, অঙ্ক দিতে পারে, জেনারেলি দেবে না, জাস্ট যদি এক্সপ্রেশনটাও বাই চান্স দেয় অফ এ ল্যাটিস, দেন ইটস রেসিপ্রোকাল। এটাও জ্যামিতিক জিনিসই, ল্যাটিস ইউনিট ভেক্টরস, এটার ফিজিক্যাল অনেক সিগনিফিকেন্স রয়েছে, will be রেসিপ্রোকাল এবিসি তোমাকে পরীক্ষায় যদি দেওয়া থাকে, যদি তাদের রেসিপ্রোকাল ল্যাটিস বের করতে হয়, তাহলে তুমি ওটাকে ধরো বললে এটা এবিসি বললাম, তো ওটা তুমি ধরো বলবে যে এল এম এন হোয়াট এভার, না এবিসি ডি এফ, জেনারেলি A1 A2 A3 বলা ভালো। তো যাই হোক, নাহলে ঘেঁটে যাবে। যদি ইউনিট ভেক্টরগুলোকে এবিসি লিখলে আবার তিনটে জিনিস লিখতে হয়, A1 A2 A3 এইভাবে যদি আমি লিখি, রেসিপ্রোকাল ল্যাটিসের B1 হবে B2 ইন্টু B3 ক্রস প্রোডাক্ট, কেন এগুলো ভেক্টর তো, আর প্রত্যেককে ভলিউম দিয়ে ভাগ, B2 হবে B3 ইন্টু B1 by volume of the unit vector, B3 হবে B1 ইন্টু B2, সাইক্লিক পারমুটেশনে লিখছি আমি ভলিউম, তার সঙ্গে একটা 2 পাই, অ্যাজ ফর কমপ্লিটনেস 2 পাই তুমি উপরে একটা দাও, যেন উপরে, হ্যাঁ এমনি রেসিপ্রোকাল করতে গেলে এটা উপরে 2 পাই, একটা 2 পাই, একটা 2 পাই, একটু গিজিবিজি হয়ে গেছে না? যাই হোক, B2 আর সেটা ঠিক আছে। হোয়াট ইজ দ্য ভলিউম? তিনটে ভেক্টর দিয়ে তৈরি হওয়া ভলিউম তোমরা ভেক্টরে করেছো, A1 ডট A2 ক্রস A3, A1 ডট A2, এখানে আমি এটা ভুল লিখেছি, এগুলো সব বি লিখে গেছি বাবা, আই এম ভেরি সরি অ্যাবাউট ইট। এগুলো সব A1, মানে A1 A2 A3 থেকে B1 B2 B3 পাচ্ছ তো, এগুলো কোনোটাই বি নয়, এগুলো সব এ। মানে তোমার মূল কথা হচ্ছে, আবার বি লিখতে যাচ্ছি, দেখেছিস, যে তোমার তিনটে ইউনিট ভেক্টর ছিল, সেই তিনটে ইউনিট ভেক্টর থেকে আরও তিনটে ইউনিট ভেক্টর তৈরি হলো, তিনটে ভেক্টর মিলিয়ে একটা টাইপ অফ ল্যাটিস তৈরি করে, একটা টাইপ অফ ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি করে, যেগুলো কিনা A1 A2 A3। আর তারপরের এই A1 A2 A3 থেকে যখন তুমি B1 B2 B3 পাও, সেই B1 B2 B3 আর একটা টাইপ অফ ল্যাটিস তৈরি করে। স্যার ওই ল্যাটিসটা দেখতে কি এই আগের ল্যাটিসের থেকে আলাদা? হ্যাঁ নিশ্চয়ই, জিওমেট্রিক্যালি অফকোর্স আলাদা, কিন্তু একটা অপরটার সঙ্গে রিলেটেড। মানে ধরো এভাবে ভাবতে পারো, পৃথিবীতে সব লোকগুলো যাচ্ছে একটা সিস্টেম, প্রত্যেকটা লোককে শীর্ষাসন করিয়ে দেওয়া হলো, আর একটা সিস্টেম তৈরি হলো, আরেকটা টাইপের, আর একটা ডিফারেন্ট রুলস, ডিফারেন্ট ওয়ার্ল্ড, যেখানে সবার মাথাটা নিচের দিকে রাখতে হয়, পাটা উপরের দিকে রাখতে হয়, সেখানকার টোটাল স্ট্রাকচার আলাদা রকম হবে, কমপ্লিট অন্য জগৎ হবে। যারা স্ট্রেঞ্জার্স থিংস দেখেছো তাদের জন্য ওই যে আপসাইড ডাউন বলে একটা জগৎ ছিল, রেসিপ্রোকালদের একটা রেসিপ্রোকাল জগৎ। তো তোমাকে এত কিছু দরকার নেই, তোমাকে A1 A2 A3 দিয়ে দিলে তুমি B1 B2 B3 যাতে তৈরি করতে পারো। যদি এটা 2 ডিমেনশনে হয়, যদি তোমাকে ইউনিট ভেক্টরটা 2 ডিমেনশনে দেওয়া থাকে, দেন তুমি ধর মানে A1 A2 দেওয়া থাকে, A3টা দেওয়া থাকে না,
সেক্ষেত্রে a3টাকে তোমাকে ইউনিট ভেক্টর ইন কে ডিরেকশন মানে জেড ডিরেকশন ধরে নিয়ে বাকি ক্যালকুলেশনটা করতে হয়। কি যে স্যার বললেন ইফ এ ল্যাটিস, বলে রাখছি হয়তো কাজে লাগবে না। ইউনিট ভেক্টরস অন্যভাবে লিখি, ইন 2D ল্যাটিস যদি তোমাকে ক্যালকুলেট করতে হয় রিসিপ্রোকাল, তাহলে তুমি একটা, কারণ সেখানে তোমার তো a3টা নেই, what you do a1 and a2 2D ল্যাটিস মানে কি, a1 a2 given, a3 not given, তাহলে কি করতে পারি দেন টেক, কেন যেহেতু এটা 2D a3 কেন দেওয়া থাকবে, a3 as k cap, দেন ক্যালকুলেট, হয়তো কাজে লাগবে না, মানে আসলে একদমই কাজে লাগবে না, তাও b1 and b3 করার দরকার নেই, b3 দরকার পড়বে না, এখানে a3টাকে এখানে ওখানে b3 বলে কিছু নেই, শুধু b1 b2 ক্যালকুলেট করলে হবে, এখানে a1 a2 আছে শুধুমাত্র, b3 ক্যালকুলেট, তুমি যদি টেকনিক্যালি আমি b3 বসিয়ে দেখি a1 a2 বসিয়ে একটা কে ডিরেকশনে একটা জিনিস পাবে, বাট সেই কে ডিরেকশনটারই তো অস্তিত্ব নেই, তুমি তো 2D ল্যাটিস নিয়ে খেলা করছো। বেশ মজাদার জিনিস না এগুলো? এখানে তোমাকে একটা জিনিস মনে করিয়ে দেবো যে বিসিসি ল্যাটিসের রিসিপ্রোকাল ইজ এফসিসি, এটা অনেক সময় কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে রিসিপ্রোকাল ল্যাটিস অফ সিম্পল কিউবিক, সেটা হচ্ছে সিম্পল কিউবিক, একটা বিসিসি ল্যাটিসের রিসিপ্রোকাল ল্যাটিস কিন্তু এফসিসি, এবং রিসিপ্রোকাল ল্যাটিস অফ এফসিসি সেটা কিন্তু বিসিসি, মানে সিম্পল কিউবিক ল্যাটিসের রিসিপ্রোকাল ল্যাটিস সিম্পল কিউবিক হবে, বিসিসি ল্যাটিসের রিসিপ্রোকাল ল্যাটিস কিন্তু এফসিসি হবে, এফসিসির রিসিপ্রোকাল ল্যাটিস কিন্তু বিসিসি হবে। এই তো যাই হোক, যেমন ধরো তোমাকে যদি বলে দিয়েছে যে primitive translation vectors of FCC lattice are find its reciprocal lattice, তুমি ক্যালকুলেট করো, করো না, করে ফেলতে পারবে। তোমাদের কোয়েশ্চেন এরকম হবে, আরো ছোট হতে আরো সহজ হতে পারে, এই জাতীয় আমাদের সময় জ্যামে পড়তো টড়তো, এই ধরো একটুখানি ঘুরিয়ে জিজ্ঞেস করলো, ধরো তোমাকে বলা হলো যে খুব ছোট প্রশ্ন জ্যামের, এটা তোমাদের ওইটা এইচএস এর ওই সলিড স্টেট কেমিস্ট্রির প্রশ্ন, রেশিও অফ সেকেন্ড নিয়ারেস্ট ডিস্টেন্স টু নিয়ারেস্ট ডিস্টেন্স অফ অ্যান ইন অ্যান এফসিসি ল্যাটিস, এতে এফসিসি ল্যাটিসের বলে দিয়েছি একটু আগে, এই নোটটা ঘুরিয়েই দেখো যে কোনটার কত এফসিসির জন্য কোনটার কত ইয়ে, এই রকম আর কি, এই রকম ছোটোখাটো প্রশ্ন, ছোটোখাটো প্রশ্ন, খুব ইজি খুব ইজি খুব ইজি খুব ইজি, এই জাতীয় সোজা সোজা প্রশ্ন দেবে, একটা প্লেন কিউবিক ল্যাটিসে ইন্টারসেপ্ট করেছে এরকম, তো যাই হোক এটা করতে পারো, a plane in a cubic lattice intercept at a/2 and 2a/2 with 3 crystallographic axes. কোয়েশ্চেনটা হচ্ছে what are the Miller indices? এরকম জিজ্ঞেস করতে পারে, এগুলো চেক করা করবে আর কি। আর একটা জিনিস তোমাকে বলা হয়নি যে সিঙ্গেল ক্রিস্টালে 5-fold অ্যাক্সেস 5-fold সিমেট্রি হয় না, এটা খুবই মাঝে মধ্যেই জিজ্ঞেস করে কোথাও না কোথাও, আমার স্কিপ হয়ে গেল। Which of the following axes of rotational symmetry is not possible in single crystal? 5-fold symmetry, এটা একটু কায়দা করে মানে কায়দা করে প্রমাণ করা যায়, দেখা যায়, সেসব তোমাদের দরকার নেই, ইনফরমেশনটা তোমার জানা দরকার, is not possible in single crystal, possibly not.
কেন পসিবল নয় সেটা ট্রুপ সেটা চিন্তা ভাবনা করা যায়। এরকম কিছু 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 ছোটোখাটো প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এই সব। আর ইনফরমেটিভ প্রিমিটিভ সেল কি, ইউনিট সেল কি, এই সব প্যাকিং ফ্র্যাকশনের এক্সপ্রেশনগুলো জিজ্ঞেস করতে পারে, কত পার্সেন্ট প্যাকিং ফ্র্যাকশন হয় জিজ্ঞেস করতে পারে, এই সব ব্যাপারটা আলাদা কিছু নেই। তো যাই হোক, বেশ। এরপরে লাস্ট গল্প, অনেকক্ষণ হয়ে গেল, সেটা হচ্ছে যে এক্স রে ডিফ্র্যাকশনের খুব ছোট্ট একটু গল্প। তোমাদের এক্স রে ডিফ্র্যাকশন বেশি নেই, যত সামান্য, প্রুফ এসব কিছুই নেই, তুমি ওসব নিয়ে চিন্তাই করো না। তো যাই হোক, এখানে একটাই বক্তব্য যে ইয়ের মধ্যে কি বলে, যে বলতে চাইছিলাম আমি, হ্যাঁ, যে ল্যাটিস, মানে ল্যাটিসটা একেবারে জ্যামিতি থেকে তুমি রিয়েল লাইফ নিউক্লিয়ার স্ট্রাকচারে তুমি যদি কল্পনা করো, সেখানে তো ইন্টারমলিকুলার যে গ্যাপ, সেগুলো ইয়ের অর্ডারে, কি করে অর্ডারে, কি মানে এক্স রে যে ওয়েভ লেন্থ অ্যামস্ট্রং এর অর্ডারে, তাই না? এইটা হঠাৎ করে কোত্থেকে এলো, এই যে এদের মধ্যে যে গ্যাপগুলো ক্রিস্টালের মধ্যে ইন্টারনিউক্লিয়ার, এটা তো ছিল জ্যামিতি। এবার এগুলোকে তুমি যখন নিউক্লিয়াস বলে কল্পনা করবে, তাহলে ইন্টার মলিকুলার ডিস্টেন্স টু মলিকিউলস, তুমি সেটাকে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স ভাবতে পারো। মলিকুল কোনটা, ডিস্টেন্স বিটুইন টু মলিকুল বলা ঠিক হলো না, দেখলি আমি এটা ভুল করে ফেললাম। টু অ্যাটমস, অ্যাটম আর মলিকুল সম্পূর্ণ আলাদা জিনিস। তো যাই হোক, টু অ্যাটমস, এটা কিরকম না, এদের যে ডিস্টেন্সটা, এটা অর্ডার অফ অ্যামস্ট্রং, ধরো 1-2 অ্যামস্ট্রং। এবার এক্স রে ওয়েভলেন্থটা কিন্তু ওই আর কি 1-2 অ্যামস্ট্রং, মানে আরেকটু ব্রড রেঞ্জে দিই, ধরো 10⁻⁻1 থেকে 10 অ্যামস্ট্রং রেঞ্জ। তো মানে এই ডিস্টেন্সটা যেটা, সেই ওয়েভ লেন্থটাকে এক্স রের ঘরে আমরা ডিফাইন করি। তো এক্স রে দিয়ে আমরা ক্যান রিভিল, যে জায়গাটা দেখতে চাই সেই জায়গার মতো ওয়েভলেন্থ হওয়ার জিনিসেই আমরা দেখতে চাই, আমরা দেখতে পারি আর কি, যেটা একটু নিয়ে চিন্তা ভাবনা করবে। রিভিল দ্য ইন্টার অ্যাটমিক স্ট্রাকচার, তা পারে। এই জিনিসটাই এক্স রে ডিফ্র্যাকশন বলা হয়। এটা কঠিন কিছু নয়, এরকম করে ধরো, এটা সিম্পল, মানে একদম প্লেন স্কোয়ারেই আঁকছি, এরকম করে, যেরকম করে একটা এক্স রে পড়লো, এরকম করে একটা এক্স রে ফেরত গেল, আরেকটা এক্স রে হয়তো এটাই এদিক থেকে এলো, এই দিকে ফেরত গেল। তো এরকম করে টোরে এদের মধ্যে একটা ডিফ্র্যাকশন, এই আর কি, বিটুইন দুটো রশ্মি নয়, এরকম অসংখ্য রে রয়েছে, অনেক রে রয়েছে এখানে। তো এখানে এই অ্যাটমটা দেখাচ্ছি, এটমটা আছে, এটম আছে, অ্যাভোগাড্রো সংখ্যক অফ অ্যাটম। The diffraction between the two layers of atom সেটা ঘটতে থাকে। এইবার সেটা যখন ঘটে, সেটার কিছু সামান্য অপটিক্স ক্যালকুলেশন করে যেটা বলা হয়, সেটা হচ্ছে একটা ব্র্যাগস ল। এটা হচ্ছে ব্র্যাগস লটার জ্যামিতিটার একটু আকারটা জানতে হবে, যে ইন্টারপ্ল্যানার ডিস্টেন্সটা ওটা যদি ডি বলি, থিটাটা এখানে 90 ডিগ্রির সাথে না বলে এখানে কস থিটা হতো ফর্মুলাটা, এদের ফর্মুলাতে এইটাকে থিটা বলা হচ্ছে। থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন
between the horizontal rather not the vertical, লম্বটার সঙ্গে নয়, হরাইজন্টালটার সঙ্গে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেইটা থিটা। আর ইন্টারপ্লেনার যে ডিস্টেন্স, এই যে দুটো প্লেনের মধ্যে ডিফ্রাকশন হচ্ছে, মানে যে দুটো প্লেন থেকে র্যালে স্ক্যাটারিং, একদিনই ক্লাসে র্যালে স্ক্যাটারিং বলছিলাম, র্যালে স্ক্যাটারিং হয়ে রশ্মি দুটো আসছে, সেই দুটো প্লেনের মধ্যে যে ডিস্টেন্স, ডি ইজ দ্য ইন্টারপ্লেনার ডিস্টেন্স। 2d sin theta you can prove is in lambda. This is Bragg's law. এখান থেকে কোয়েশ্চেন দিতে পারে। d সমান interplanar distance, সেটা সমান তুমি HKL দিয়ে করলে, সিম্পল কিউবিক হলে এইটা, মানে সিম্পল কিউবিক বিসিসি এফসিসি, এখান থেকে অঙ্ক তোমাদের দেবে না এনিওয়েজ। আর থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য হরাইজন্টাল অ্যান্ড দ্য ইনসিডেন্ট রে। এটা বলা হয় ব্রাগস ল। নিউমেরিক্যাল আনলাইকলি, নিউমেরিক্যাল সরি স্টেটের এত অন্য আরো ছোটখাটো তুমি, নিউমেরিক্যাল আনলাইকলি তাও দিতেই পারে, অসম্ভব বলে তো কিছু হয় না। যাই হোক, এখান থেকে দুই একটা ছোটখাটো খুব সহজ নিউমেরিক্যাল যদি দেয়, সে এখন খুব ছোট ইজিয়েস্ট কোনো অঙ্ক দেখতে পেলে আমি দিতে পারি। ধরো এরকম একটা অঙ্ক দিতে পারে, দাঁড়া, হোমওয়ার্ক করতে পারো। ফার্স্ট অর্ডার পিক, ফার্স্ট অর্ডার মানে হচ্ছে n equals to 1। আর কি দেখো, তোমাকে ল্যামডা বলে দিয়েছে, HKL বলে দিয়েছে, ডি বের করতে হবে, তাহলেই হবে। ডি মানে এটা এ বাই, দেখো ভাবনা চিন্তা করো এখানে কি 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 আমি তোমাকে বললাম এখানে থিওরিটা, আর কি তোমাকে বলা হলো করার জন্য। এইভাবে একটু সামান্য মাথা ঘামালেই হবে। খুব সহজ প্রশ্ন, মানে এগুলো এমনি করে ফেলা যায়, বা চেক করো, নিজেই করে ফেলতে পারবে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এইরকম করে কিছু জিনিস তোমাকে করতে দিতে পারে। নিউমেরিক্যাল আনলাইকলি তাও দিলেও রেসিপ্রোকাল দ্যাট ইজ সরি এক্সট্রা ডিফ্রাকশন থেকে এইটুকু এর বেশি এগোতে পারবে না। এক্সট্রা ডিফ্রাকশন জিনিসটা কি বুঝলে, কেন ইন্টারমলিকুলার সেপারেশনগুলো, মানে এখন এক্সরে ব্যবহার করা হয়, এমনি লাইট দিলে হয় না। লাইটের ওয়েভলেন্থ আর ইন্টারমলিকুলার ওয়েভলেন্থ কমপ্লিটলি আলাদা। ইন্টারমলিকুলার সেপারেশনের সঙ্গে ম্যাচ করে এক্সরের ওয়েভলেন্থ, সেই জন্য এক্সরে দিয়ে দেখতে হতে পারে। এটা থেকে একটা প্রশ্ন করতে পারে, ব্র্যাগস লটা কি, ব্র্যাগস ল এর জাস্ট ফর্মুলা বসিয়ে ফর্মুলাটাই জিজ্ঞেস করতে পারে, বা ফর্মুলা বসিয়ে ইজিয়েস্ট কোনো অঙ্ক, এতটা হয়তো ডিটা বের করতে নাও দিতে পারে। তো যাই হোক, ল্যাটিস প্যারামিটার বলতেই ডিটাকে ল্যাটিস প্যারামিটার অনেক সময় বলা হয়, দ্যাট ডি ইজ অলসো কল্ড ল্যাটিস প্যারামিটার। না ডিটা ল্যাটিস প্যারামিটার না, সরি এটা সিম্পল কিউবিক বিসিসি এফসিসি, তোমাকে তো বলে এলাম যে এটা ইজ ইউনিট ভেক্টর also called ল্যাটিস প্যারামিটার। বেশ, এটা এই অবধি মোটামুটি গল্প শেষ। এর বেশি এক্সট্রা ডিফ্রাকশন তোমাদের লাগবে না। আমাকে এক্সট্রা ডিফ্রাকশনের উপরে ক্লাস নিতে বললে আমি শুধু এক্সট্রা ডিফ্রাকশনের উপরে 3 ঘন্টা ক্লাস নিতে পারি, কিন্তু অ্যাবসলিউটলি সেটা তোমাদের লাগবে না। তোমরা জাস্ট এইটুকু করো। এরপরের ক্লাসটায় আরও ছোট করে আরও যে বিষয়গুলো অল্প আর বাকি বিষয়টা খুবই অল্প, এইটাই ম্যাক্সিমাম ছিল। সলিড স্টেটের পরের ক্লাসে সলিড স্টেটের যে এবারে বেসিক ফিজিক্যাল আইডিয়াসগুলো যতটা সম্ভব, ইলেকট্রন মডেলস,
পিরিয়ডিক ল্যাটিস ইত্যাদি, মানে পিরিয়ডিক মডেল, এইগুলো সামান্য একটু একটু করে। টেকনিক্যালি খুব জটিল মানে ভাবে কিছু নেই, বেশি অঙ্ক ফর্মুলা কিছু নেই, কিন্তু ফিজিক্যালি জিনিসটা একটু বুঝতে দেখবে গল্পটা বলে ভালো লাগবে। স্যার আজকে ফিজিক্যালি কিছু বললেন না কেন? আজকে তো আমি শুধু জ্যামিতিতে আছি। দেখো হোল থিংস আর অ্যাটম কীভাবে পরস্পরের সাথে রিয়াক্ট করে, ফিজিক্সের লটা কী, ইলেকট্রন কী করছে, সেসব নিয়ে কোনো কথাই নেই। জাস্ট একটা জ্যামিতি, এক্সরে ডিফ্র্যাকশনের একটা মেকানিজম রয়েছে, সে তো র্যালে স্ক্যাটারিং আগের দিনই বলেছে। আর বাকিটা তো অপটিক্স, মানে সিম্পল অপটিক্স, পাথ ডিফারেন্স, ফেজ ডিফারেন্স, এইসবের গল্প। কিন্তু মানে how the electrons interacts and how the bulk properties of solids are determined, সেই নিয়ে আমি কোনো কথা বলিনি, মানে ল্যাটিস ভাইব্রেশন থেকে এটসেট্রা এটসেট্রা। পরের দিন এই ফিজিক্যাল প্রপার্টিগুলো নিয়ে বলবো। ক্রিস্টাল স্ট্রাকচার ইজ এ জিওমেট্রিক্যাল থিং, জ্যামিতি দিয়ে ম্যাথসের লোকেরা খুব ভালো বোঝে, আমরাও সেই চেষ্টাটাই আজকে যতটা সম্ভব করেছি। ভেবে দেখ, এটা কিছুই না, দুই একটা হোমওয়ার্ক দিয়েছি, এগুলো তো জাস্ট জ্যামিতি, জ্যামিতি দেখো সব জ্যামিতি, এখানে এখানে কিচ্ছু নেই। এটা হলে ওটা, ওটা হলে এটা, রেসিপ্রোকাল মিলার ইন্ডিসেস, এইভাবে এগুলো, দিস আর হোল জ্যামিতিস। ইউনিট সেল এটাকে বলে, এটাকে সিম্পল কিউবিক বলে, ওটাকে বিসিজি বলে, এটাকে এফসিজি বলে, এর এটা নিয়ারেস্ট নেবার, এটা তো এত ডিস্টেন্স। এরকম ছোটোখাটো ছোটোখাটো কিছু অঙ্ক তোমাকে করতে দিয়েছি, তুমি এটা কমপ্লিট করলে। লাস্ট অব্দি আবার বলছি, হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতে না জয়েন করলে টেস্টগুলো পাবে না, অনেক টেস্ট অলরেডি নেওয়া হয়েছে, তো দয়া করে সেখানে জয়েন করবে। চলো আপাতত এইটুকুই। এর পরের ক্লাসটাতে আমি একটু রিলেটিভলি শর্ট রেঞ্জের হয়তো ক্লাস, হয়তো 1 ঘন্টার ক্লাস, বা সেটা 1.5 ঘন্টাও হয়ে যেতে পারে, 2 ঘন্টাও হয়ে যেতে পারে, এই জন্য সেখানে কিছু ফিজিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটার, সেটা ফিজিক্স দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করব, দিয়ে আমাদের সলিড স্টেট ফিজিক্সটি শেষ হয়ে যাবে। তারপরে স্ট্যাটের 2খানা, নিউক্লিয়ারের 2খানা, রিলেটিভিটির 1খানা, লেজারের বড় জোর 1খানা বা আধখানা। কটা ক্লাস আমাকে নিতে হবে, কতটা টানতে পারবো, কতদিন পারবো, এই জন্য কয় পরীক্ষা হবে এই জন্য, আমি যদিন যখন যা যা এক্সট্রা টাইম পাবো আমি এখানে ব্যয় চেষ্টা করবো, অ্যাটলিস্ট এইটুকু আমি বলতে পারি। বেশ, চল আপাতত এখানেই থামা যাক। মোটামুটি চেষ্টা করছি 1.5 ঘন্টার মধ্যেই প্রতিটি ক্লাসকে রাখার। চল।